এখন আমরা দেখব ডিএনএ থেকে ডিএনএ তৈরি। আপনারা সবাই জানেন যে একটা কোষ থেকে যখন আমরা দুইটা কোষ তৈরি করি, তাহলে সবার আগে যে কাজটা করি সেটা হলো ওই প্রথম কোষটার ডিএনএটাকে ডাবল করি, করে কিছু ডিএনএ এদিকে পাঠাই, সেম কপিগুলো আবার এদিকেও পাঠাই। তাহলে নতুন কোষে কি হলো, সেম সেম কপি পেল, তাই না? তাহলে প্রথম কোষটাতে কি করতে হবে, আমাদের ডিএনএটা ডাবল করতে হবে। দেখো, একটা ডিএনএ থেকে যখন আমরা দুইটা ডিএনএ তৈরি করি, ডিএনএ এবং ডিএনএ, এরা মোটামুটি একই রকম ডিএনএ হয়, একেবারে কমপ্লিটলি একই রকম হয়। কেমন হয়? সোললি টোটালি প্রত্যেকটা জিনিস সেম সেম হয়। সো ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি রিপ্লাইকেশন বা রেপ্লিকেশন। ওকে, মানে হলো প্রক্রিয়া। তাহলে ডিএনএ থেকে যে আমরা নতুন ডিএনএ দুইটা যে ডিএনএ তৈরি করছি, এই প্রক্রিয়াটার নাম হলো রেপ্লিকেশন। মানে প্রক্রিয়া। আর রেপ্লিকেট শব্দের অর্থ হলো হুবহু, হুবহু প্রতিলিপি, প্রতিলিপি। ঠিক আছে? রেপ্লিকা, যেমন ওয়ার্ল্ড কাপ খেলার পর ওয়ার্ল্ড কাপের সময় যে একটা ওয়ার্ল্ড কাপ দেওয়া হয়, যে টিমগুলা হচ্ছে জিতে গেল, তাকে যেটা দেওয়া হলো এটা কিন্তু রেপ্লিকা, তাই না? একবার হুবহু প্রতিলিপি। তাহলে এবার বলো তো, আমরা যদি ডিএনএ থেকে ডিএনএ তৈরি কে বলি রেপ্লিকেশন, যেটা একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রেপ্লিকা তৈরির প্রক্রিয়া। মানে এর হুবহু প্রতিলিপি হবে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি অনুলিপন বলবো না প্রতিলিপন বলবো? ডেফিনেটলি প্রতিলিপন বলবো। তোমাদের বইতে কিন্তু বলে দেওয়া আছে যে প্রতিলিপনই হচ্ছে নিখুঁত পরিভাষা। কারণ অনুলিপন শব্দের অর্থ হলো কপি করা, কপি করলে দুই একটা ত্রুটি থাকতে পারে। প্রতিলিপন শব্দের অর্থ হলো যে হুবহু কপি করা, বাট অনুলিপন শব্দের অর্থ হলো হুবহু না, নকল করা। মানে এইটা দেখে দেখে তুমি এটা বানাইছো, কোনো না কোনো জায়গায় একটু ত্রুটি থাকতেই পারে, তাহলে অনুলিপন কথাটা ঠিক না। আজ থেকে বলবা তোমরা প্রতিলিপন বা প্রতিলিপি তৈরি বা রেপ্লিকা তৈরি বা রেপ্লিকেশন। ডান? আচ্ছা, রেপ্লিকেশন যে হয় মানে একটা ডিএনএ থেকে যে দুইটা ডিএনএ হচ্ছে, এইটা তিন ধরনের হাইপোথিসিস আছে, তিন ধরনের। বাট এই যে এই হাইপোথিসিসটা কিন্তু প্রমাণিত। তো তিন ধরনের হাইপোথিসিস কি কি ছিল আমরা একটু কথা বলি। এটা একটা ডিএনএ, এটা একটা কোষের ডিএনএ, নতুন দুইটা কোষ হয়েছে, এটা একটা কোষ, এটা একটা কোষ, তাদের মধ্যে এই একটা ডিএনএ, এই একটা ডিএনএ, রাইট? তো দেখা গেল যে মাতৃকোষে যে ডিএনএটা ছিল সেই ডিএনএটা এইরকম, মানে ওটা ওই রকমই থাকছে। এইটা দেখে দেখে যে ডিএনএটা তৈরি হয়েছে, সেইটা নতুন ডিএনএটা আর একটা কোষে চলে গেছে। ওকে, তাহলে দেখো এখানে কোনো ধরনের মিশ্রণ হয় নাই, মানে এই দুইটা সুতা একসাথে থেকে গেছে। এদের দেখে তোমরা যে কপিটা করছো সেই কপিটা আলাদা অন্য আরেকটা কোষে চলে গেছে। তো এইটাকে বলা হয় কনজারভেটিভ বা সংরক্ষণশীল প্রকল্প। ক্লিয়ার? এটাকে কি কি হাইপোথিসিস বলা হয়? এটার নাম হলো কনজারভেটিভ হাইপোথিসিস। কনজারভেটিভ শব্দের অর্থ হলো যে আমরা কনজারভেটিভ ফ্যামিলি, আমরা কারোর সাথে মিশবো না, কাউরে কোনো ধরনের জিনিসের সাথে আমরা মিশে নিজেরা কি হব না, নিজেরা আমরা হচ্ছে দূষিত হব না, আমরা থাকলাম। অনেকটাই টাইপের মতো কিছু কনজারভেটিভ ফ্যামিলি আছে না, নতুন নতুন পৃথিবীতে অনেক নিয়ম কানুন আসছে, তারা মেনে নিবে না, ওটা মানবো না, আমাদের বংশ পরম্পরায় যা চলে আসে তাই, লাইক দ্যাট। এরা দেখো নিজেদের মধ্যে থেকে গেছে। সো দিস ইজ কনজারভেটিভ। বাট এখানে কি হয়েছে দেখো, এখানে মাতৃ ডিএনএর একটা সুতা নতুন, দেখো একটা সুতা থেকে গেছে এখানে আর একটা সুতা এখানে। তাহলে পুরাতন সুতা দেখতে দেখতে একটা নতুন সুতা তার সাথে চলে আসছে, পুরাতন সুতার সাথে আর একটা নতুন সুতা চলে আসছে। তো তোমরা এবার বলো তো, তারা কি আলাদা হয়েছে কি না? হয়েছে। তারা কি আর কনজারভেটিভ থাকলো না, কিন্তু অর্ধেক অর্ধেক থেকে গেল। কি থাকলো? অর্ধেক। এই দুইটা সুতার অর্ধেক এখানে আর অর্ধেক এই নতুন ডিএনএ তে। সো এটাকে আমরা বলতে পারি সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। What is this? This is semi-conservative hypothesis. Okay? মানে অর্ধেক আমরা সংরক্ষণ করলাম। তার মানে আমি এখন যদি একটা কোষ নেই, এই কোষে যে ডিএনএটা আছে অর্ধেক মায়ের ডিএনএ আর অর্ধেক নতুন ডিএনএ। দ্যাট ইজ কল্ড সেমি কনজারভেটিভ। সেমি মানে অর্ধেক। এই যে এখানে চলে আসে, এই হাইপোথিসিসে কি হয়েছে দেখো, এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে, মিডলটা এই যে এরা পাইছে,
এই প্রান্ত আর এই প্রান্ত, এই যে এরা পাইছে। যখন দুই প্রান্ত পাইছে মাঝখানেরটা এরা ঠিক করে নিয়েছে, আর যখন মিডলটা পাইছে তখন এদিকটা বাড়াইছে আর এদিকটা বাড়াইছে। বুঝতে পারছো? তো প্রথমে বিস্ফোরণ হয়ে গেছে, একবার ডিসপারশন হয়ে গেছে। ডিসপারশন মানে টুকরা টুকরা হয়ে যাওয়া, ছড়িয়ে পড়া। তো এই জন্য এটাকে বলা ডিসপারসিভ হাইপোথিসিস। ডিসপারসিভ হাইপোথিসিস তার মানে আমরা তিন ধরনের পেলাম। একটা হলো সংরক্ষণশীল হাইপোথিসিস, অর্ধ সংরক্ষণশীল হাইপোথিসিস এবং বিস্ফোরণশীল হাইপোথিসিস, তিনটা। বাট প্রমাণিত কোনটা? এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো সেমি কনজারভেটিভ হাইপোথিসিস পড়বো। তো এখানে একটু ভালো করে মনে রাখো, আমি আবার বলতেছি, ভালো করে মনে রাখো যে আমরা যে নতুন ডিএনএটা পাবো তার অর্ধেক থাকবে হচ্ছে মাতৃ ডিএনএর অর্ধেক, ওকে, আর অর্ধেক থাকবে হচ্ছে নতুন ডিএনএ। তো এইটা প্রমাণ করা হয়েছে কোথা থেকে? এটা প্রমাণ করা হয়েছে দুই জায়গায়। শুয়েকা এবং সাইমন দুইজন আলাদা আলাদা সায়েন্টিস্ট আলাদা আলাদা জায়গা থেকে আবিষ্কার করেছে। শুয়েকা নামক সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন হেলা কোষ থেকে, আর সাইমন নামক তিনি আবিষ্কার করেছেন হচ্ছে ক্লামাইডোমোনাস থেকে। কি থেকে? ক্লামাইডোমোনাস এক ধরনের হচ্ছে শৈবাল, ওকে। আচ্ছা, তো হেলা কোষের মধ্যে সর্বপ্রথম এই জিনিসটা দেখছেন, আর ক্লামাইডোমোনাসের মধ্যে আরেকজন এই জিনিসটা দেখছেন। মানে এই ধরনের হাইপোথিসিসে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছিল। হেলা কোষটা কি একটু বলে রাখি। হেলা হচ্ছে একজনের নাম। হেলা কি? একজনের নাম। ইনি একজন ছিলেন মহিলা। এই মহিলার ছিল জরায়ু ক্যান্সার। কি ক্যান্সার ছিল? জরায়ু মুখ ক্যান্সার। জরায়ু বানানো ঠিক হয়নি, যাই হোক, জরায়ু মুখ ক্যান্সার মানে হলো দিস ইজ জরায়ু, ভেজাইনা যে নিচে, এই যে দেখো জরায়ুর যে মুখটা আছে এই যে এই জায়গাটা, দিস ইজ কল সার্ভিক্স। এই জন্য এই জরায়ু মুখের এখানে ক্যান্সার হলে এটাকে সার্ভাইকাল ক্যান্সারও বলা হয়। সার্ভাইকাল মানে সার্ভিক্স মানে হচ্ছে এই জায়গাটা। তো শুয়েকা নামক যে সায়েন্টিস্ট উনি করছেন কি, এখান থেকে যখন ক্যান্সার হয়েছে এই জায়গাটায় কিছু সেল এখান থেকে নিয়ে নিয়েছেন, নিয়ে এই সেলের মধ্যে টেস্ট করে দেখেন যে এই ধরনের ঘটনা ঘটে। তো উনি আর লেখে নাই যে ক্যান্সার কোষ থেকে আবিষ্কার করেছি, উনি আর বলে নাই জরায়ু মুখের কোষ থেকে আবিষ্কার করেছি, উনি বলছেন হেলা কোষ থেকে আবিষ্কার করেছি। হেলা কোষ মানে হলো হেলা নামক মহিলার কোষ থেকে আবিষ্কার করছে। ঠিক আছে? তো এটা নিয়ে কিন্তু অনেক ধরনের ক্যাচাল হয়েছিল আমেরিকাতে, অনেক ধরনের ক্যাচাল হয়েছিল, কারণ এটা হেলা নামক মহিলার অনুমতি ছাড়া এই গবেষণাটা করা হয়েছে, যেটা একদমই ঠিক না। আপনি রোগীর অনুমতি ব্যতীত তার শরীর থেকে কোনো পার্টস নিতে পারবেন না। এটা নিয়ে বিশাল ক্যাচাল হয়েছিল। তারপর থেকে এই যে রিটেন কনসেন্ট ব্যাপারটা চলে আসছে। মানে আমি আপনার যদি একটা অপারেশন করি, এই ছবিটা যদি আমি ফেসবুকে প্রকাশ করতে চাই, তাহলে আমি আপনার রিটেন কনসেন্ট নেব। কিন্তু বাংলাদেশে কি করা হয়? বাংলাদেশে অনেক ডাক্তার এই আকামটা করে, রোগীকে সামনে বসায় বলে যে এই যে আমি আপনার ভিডিও করতেছি, এটা কিন্তু ফেসবুকে দিব, আমি কিন্তু আপনার অনুমতি নিলাম, আপনি অনুমতি দিয়েছেন তো? রোগী আর কি বলবে? রোগী বলে হ্যাঁ অনুমতি দিয়েছি। তো এটা রোগীকে এক ধরনের হচ্ছে মানে একটা সিচুয়েশনের মধ্যে ফেলে এটা করা। তো তোমরা যখন ডাক্তার হবা যারা আছো, তারা কোনোদিন এই কাজটা করবে না। রোগীর রক্ত ফেসবুকে পাবলিশ করা নিষিদ্ধ। রোগীর রক্তের ছবি, রোগীর মুখের ছবি, রোগীর মুখ না হোক, রোগীর দেহের একটা পার্ট, অবশ্যই রিটেন কনসেন্ট নেবা, লিখিত কনসেন্ট। যদি না দেয় তাহলে করবা না, ওকে। আচ্ছা, সো আমরা দেখলাম যে দুইটা জায়গায় ক্লামাইডোমোনাস শৈবালের মধ্যে দেখা গেছে, হেলা নামক মহিলার জরায়ু মুখের যে ক্যান্সার কোষগুলো ছিল সেখানেও এই ধরনের রেপ্লিকেশন দেখা গেছে। দ্যাট ইজ কল্ড সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। যেখানে কি হয়েছে, পুরাতন একটা নতুন একটা, পুরাতন একটা নতুন একটা থাকবে, রাইট? ওকে, সো এবার আমরা চলে আসি প্রসেসটাতে। এখানে আসলে ঘটেটা কি? তো সবার আগে আমি এক কাজ করি, আমি একটা ছবি অ্যাড করি, তাইলেই তোমরা বুঝতে পারবা। ইটস এ ডিএনএ। তোমরা জানো ডিএনএ তে এরকম বেস পেয়ার গুলো আছে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তাই না? বেস পেয়ার মানে কি? ক্ষারক জোড়। মানে এখানে এ, এখানে টি, তাহলে এটা আর এটা মিলে একটা পেয়ার না? পেয়ার কি না? ইয়েস, পেয়ার। কিসের পেয়ার? বেস পেয়ার। তাহলে বেস পেয়ার কথাটা যখন আমি ব্যবহার করব, তখন তোমরা মনে করবা এটি কিংবা সিজির কথা বলতেছি, ক্ষারক জোড়ের কথা বলতেছি। ওকে, ভেরি গুড। সো ইটস এ ডিএনএ। পুরো ব্যাপারটা আমি প্রথমে বোঝাই, তারপর আমি ডান পাশে বাম পাশে জিনিসগুলো বোঝাবো, ঠিক আছে? ইটস এ ডিএনএ।
এই ডিএনএটা থেকে তুমি দুইটা ডিএনএ তৈরি করবা। কেমনে? প্রথমে যেটা হবে, এটা কোনো একটা জায়গায় খুলতে হবে, তাই না? এটা কি করতে হবে? কোন একটা জায়গায় খুলতে হবে, না খুললে তুমি ওই জায়গায় কেমনে কপি করবা? এই যে দেখো, তুমি কিন্তু এখানে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিছো কিনা? এখানে বন্ধনগুলো স্টিল আছে, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিছো। প্রিয় স্টুডেন্ট, এই যে যে বাবলের মতো তৈরি হয়েছে না ফাঁকা জায়গা, এইটার নাম হলো বাবল। প্রক্রিয়ার নাম কি? রেপ্লিকেশন। রেপ্লিকেশন চলার সময় যে ফাঁকা জায়গা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন বাবল। ঠিক আছে, রেপ্লিকেশন বাবল। এবার দেখো, এই রেপ্লিকেশন বাবলটাকে তুমি যদি মানে এরকম করতে চাও, তাহলে তোমাকে একটা এই ধরনের একটা এনজাইম কাজ করতে হবে। এই যে দেখছো, এনজাইমটা করে কি, ভেঙে 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 এই জায়গায় চলে আসছে। এই যে দেখো, জাস্ট ভেঙে 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 এই জায়গায় চলে আসছে। এই এনজাইমটা নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। তো এনজাইমগুলো সম্পর্কে আমরা একটু পরে পড়বো। তো প্রথম কাজ কি হলো, একটা বাবল তৈরি হলো, মানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো হেলিকেজ এনজাইমের মাধ্যমে, রাইট? তো এনজাইমগুলোর নাম তোমরা এখন মনে রাখবে না, আমি শেখাই দিব তোমাকে। তো সবার আগে তোমাকে আমি যে কথাটা বলি, বলো তো এগুলোকে পেঁচানো ছিল না? পরে তো তুমি বাবল ক্রিয়েট করলা, প্রথমে পেঁচানো ছিল কিনা? তাহলে প্রথমে কি করতে হবে? প্যাচ খুলতে হবে। দেখো, প্যাচ খুলতে হবে। প্যাচ খুলতে হবে মানে কি? এটাকে ল্যাডার শেপ করতে হবে। ল্যাডার, ল্যাডার মানে বইয়ের মতো। তাহলে দেখো, আগে ছিল প্যাচ আর এখন ছিল বইয়ের মতো। তো যে প্যাচ খোলে সেই এনজাইমের নাম হচ্ছে টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ কি? টপো আইসোমারেজ। তো এখানে একটু বলে রাখি, হোয়াট ইজ টপো আইসোমারেজ। এইটা যখন ছিল তখন এটা 3D ছিল, এইটা এখন কিন্তু 2D। এটা 3D স্ট্রাকচার ছিল, এটা 2D। ওটা মানে ওটা পেছানো পেছানো অনেক চমৎকার একটা স্ট্রাকচার ছিল, আর এটা বইয়ের মতো হয়ে গেল। তো টপো আইসোমারের শব্দের অর্থ হলো, টপো আইসোমারের শব্দের অর্থ হলো, এই যে দেখো এখানে লেখা আছে এজ, সবার শেষে এজ আছে না? আছে কি না? তাহলে এজ মানে হলো একটা এনজাইম। 2, আইসোমার শব্দের অর্থ হলো এই এনজাইমটা যে কাজই করুক না কেন, যার উপর কাজ করবে সে আগে যা ছিল পরেও তাই থাকবে। দেখো, এই এনজাইমটা কি করলো, এর উপর কাজ করলো, করে শুধু আগে ছিল পেঁচানো, প্যাচটা জাস্ট খুলে সোজা করে দিল। আগে যা ছিল এখনো তাই আছে কিনা? তাহলে এইটার এটা স্টিল তাই আছে কিনা? আছে। তাহলে এটা পরস্পরের আইসোমার না? ইয়েস। তাহলে যে এনজাইম কোন একটা জিনিসের উপর কাজ করবে, করে সে 3D টা খুলে 2D বানাইলো, বাট স্টিল দুই কেমিক্যালই আছে, সো স্টিল আইসোমার আছে। তাহলে হোয়াট ইজ টপো? টপো শব্দের অর্থ হলো টপোলজিক্যাল স্ট্রাকচার বা টপোলজিক্যাল স্টেট। টপো শব্দের অর্থ কি? টপো শব্দের অর্থ কি? টপোলজিক্যাল স্টেট। টপোলজিক্যাল স্টেট মানে হলো যে আগে ছিল 3D, এখন হলো 2D, মানে বিন্যাসটা আর কি। টপো মানে হচ্ছে বিন্যাস। তাহলে আমরা আরেকবার বলি, এটি একটি এনজাইম, যে এনজাইম কোনো কিছুর উপর কাজ করে। তাহলে টপো আইসোমারের শব্দের অর্থ কি হলো? যে সকল এনজাইম কোন একটা কেমিক্যালকে চেঞ্জ করে দেয়। কি চেঞ্জ করে দেয়? তার বিন্যাস 3D থেকে 2D করে দেয়, করার পরও তারা সেই একই কেমিক্যাল থাকে, মানে ডিএনএ আছে, আইসোমার, রাইট? দ্যাট ইজ কল্ড টপো আইসোমারেজ এনজাইম। সো দেখো, প্রথমে ছিল প্যাচ, প্যাচটাকে যে খুলেছে তার নাম হলো টপো আইসোমারেজ এনজাইম। প্যাচটা খুলে যখন মইয়ের মতো করছে, কিসের মতো? মইয়ের মতো। এই যে দেখো, এটা মইয়ের মতো ছিল। তারপর যে এনজাইম এসে হাইড্রোজেন বন্ধন ভাঙা শুরু করছে, তার নাম হলো হেলিকেজ এনজাইম। তার নাম কি? এই দেখো, দিস ইজ হেলিকেজ এনজাইম। হেলিকেজ শব্দের অর্থ হলো, আমি যে শব্দ কথাগুলো বলবো তোমরা লিখে লিখে নিবা। হেলিকেজ শব্দের হলো যারা হেলিক্স খুলে ফেলে। হেলিক্সের হাইড্রোজেন বন্ধন ভাঙে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন ভাঙে। সো আমরা প্রথমে একটা ডিএনএ পেয়েছিলাম যেটা ছিল 3D, এখন হয়ে গেল 2D। 3D থেকে 2D যে করছে তার নাম হলো টপো আইসোমারেজ। দেন এই যে দেখো এখানে হাইড্রোজেন বন্ধন ভাঙা হয়েছে, সো এই এনজাইমটার নাম হলো হেলিকেজ এনজাইম। ঠিক আছে,
হেলিকেজ এনজাইম এই কাজটা করবো। এখন কি করবা, এখন খুবই সিম্পল। এখন হচ্ছে তুমি যেটা করবা সেটা হলো এইটার সাথে আরেকটা, এটার সাথে আরেকটা, এরকম করে একটার পর একটা নিউক্লিওটাইড এসে বসাই দিবা। মানে এখানে যদি এ থাকে এখানে একটা টি বসাবা, এখানে যদি সি থাকে এখানে একটা জি বসাবা, এখানে যদি এ থাকে আবার টি বসাবা, এখানে যদি জি থাকে এখানে একটা সি বসাবা। এইভাবে তুমি বাড়াইতে থাকবা, ঠিক আছে? তো এইটা দেখে দেখে তুমি এদিকে বাড়াবা একটা, আর নিচেরটা দেখে দেখে তুমি এরকম বাড়াবা। দেন কি হবে, একটা সময় এই পুরা সুতাটা খুলে যাবে, এই যে লাল সুতাটা ধীরে 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 ওই কমপ্লিট হবে ওদিকে। আবার এই সুতাটা দেখো এই পাশ দিয়ে পুরোটা খুলে যাবে, তখন এই লালটা নিচেরটা দেখবা ওটার সাথে সাথে এরকম তৈরি হবে। তখন এই দুইটা আলাদা হবে, ওই দুইটা আলাদা হবে। হয়ে গেলে কি হবে, দুইটা ডিএনএ তৈরি হবে, হবে না? তাহলে এবার বলো তো, পুরাতন একটা নতুন একটা, এই পুরাতন কালোর সাথে একটা নতুন লাল অ্যাড হইলো। সো দিস ইজ সেমি কনজারভেটিভ থিওরি। তো আমরা এখন কি শিখলাম, আমরা কয়েকটা জিনিস শিখলাম। একটা হলো রেপ্লিকেশন বাবল, 2 নম্বর হচ্ছে যারা 3D থেকে বই বানায়, 2D বানায়, তাদেরকে বলা টপ আইসোমারেজ এনজাইম। যারা বন্ধন ভাঙে তাদের নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। আর যখন আমরা হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে এটাকে বাবলের মতো করছিলাম, এই যে বাবল, তখন এই জায়গাটার নাম হলো রেপ্লিকেশন বাবল। ঠিক আছে? অনেকগুলো আমরা টার্ম শিখেছি। এখন আমরা আর কিছু টার্ম শিখবো। ঠিক আছে? কি কি টার্ম শিখবো আমরা, সেটা হলো রেপ্লিকেশন ফর্ক এবং ওরি। তোমরা দেখো আমি কিন্তু এগুলো এখন শেখাবো, পরে শুধু বলবো ওরি, আর একটা হলো রেপ্লিকেশন ফর্ক। ওরি শব্দের অর্থ হলো অরিজিন। ওরি শব্দের অর্থ কি, অরিজিন। অরিজিন মানে হলো আমি কাজটা আসলে কোন জায়গা থেকে শুরু করব। আমি এই যে এখান থেকে শুরু করে এদিকে যাব, নাকি এই যে এখান থেকে শুরু করে এদিকে যাব, নাকি এই যে এখানে শুরু করে এদিকে আসছি এইটা, নাকি এই যে এখান থেকে শুরু করে এদিকে আসবো, দ্যাট ইজ কল্ড ওরি বিন্দু। ওরি মানে হলো অরিজিন বিন্দু, সূচনা বিন্দু, রাইট? ওকে, তাহলে এবার দেখো, এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ। কার ডিএনএটা? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। আর এই যে এটা হচ্ছে মানুষের ডিএনএ, অনেক বড়। তোমরা আমাকে বলো তো, ব্যাকটেরিয়ার ডিএনএ আমরা যদি এই যে এই জায়গায় কাজ শুরু করি, এখানে করে আমরা এইদিকে আসি, এই পাশে এসে এখানে এসে শেষ করলাম, এখান থেকে আমরা ডিএনএ প্রতিলিপি তৈরি করা শুরু করে 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 মানে এখানে আমরা রেপ্লিকেশন বাবলটা তৈরি করলাম, নতুন ডিএনএ তৈরি করতে 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 এখানে আসলাম। এইটা একটা। আর এবার বলো তো তোমরা আমাকে, মানুষের তুমি যদি এখানে শুরু করো, করে এটা তো আরো অনেক বড়, তুমি যাওয়া শুরু করো, কত দিন লাগবে? অনেক দিন লাগবে না? তার উপর আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হলো ব্যাকটেরিয়াতে প্রত্যেক মিনিটে এখান থেকে এই জায়গা যখন শুরু করবা, এটিসিজি গুলো যখন অ্যাড হয় না, এই যে এখানে এইটার এগেইনস্টে এখানে একটা অ্যাড হলো, আবার একটা অ্যাড হলো, আবার একটা অ্যাড হলো, আবার একটা আবার একটা অ্যাড হচ্ছে না, ব্যাকটেরিয়াতে এগুলো প্রত্যেক মিনিটে প্রায় 10 লাখ বেস পেয়ার অ্যাড হয়। কত? 10 লাখ। মানে এত দ্রুত এখান থেকে এখানে যায় যে নিমেষের মধ্যে হয়ে যায়। বাট মানুষের ক্ষেত্রে মাত্র 500 থেকে 5000 বেস পেয়ার। মানে এখানে একটা অ্যাড হইলো, আবার একটু সময় নিল, আবার একটা হইলো, আবার একটু সময় নিল। তাহলে মানুষের ক্ষেত্রে কি হয়, ধীরে ধীরে হয়। তাহলে একটার পর একটা, একটার পর একটা আস্তে আস্তে আগাবে। তাহলে তুমি আমাকে বলো তো, যে মানুষের ক্ষেত্রে কি অনেক স্লো হবে না? মানুষের ডিএনএটা অনেক বড়, মানুষের ডিএনএ থেকে ডিএনএ তৈরির সময় অনেক বেশি এনজাইম কাজ করে, অনেক বেশি কমপ্লেক্স, এই জন্য মানুষই অনেক স্লো হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব বেশি এনজাইম অ্যাড হয় না, ব্যাকটেরিয়ার ডিএনএটা ছোট, এবং ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা খুব সহজ, যে কারণে ব্যাকটেরিয়াল ডিএনএতে প্রত্যেক মিনিটে 10 লাখ বেস পেয়ার অ্যাড হয়, সেখানে মানুষের মাত্র 500 থেকে 5000। সো এক কাজ করা যেতে পারে, সেটা হলো ব্যাকটেরিয়ার ওরি একটা হলেও কোনো প্রবলেম নাই, মানে কাজ যেখানে শুরু হবে অরিজিন। মানুষের ওরি বিন্দু কতগুলো হইতে হবে? এখানে একটা হতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমাদের অনেক ওরি বিন্দু হইতে হবে। বুঝতে পারছো? যেমন ড্রোসোফিলা যে আছে ইউক্যারিওটিক সেল, ড্রোসোফিলাতে 50,000 ওরি আছে। 50,000 ওরি, বুঝছো? মানে এই যে এখানে
এর মানে হলো এখানেও কাজ শুরু হয়েছে, এখানেও কাজ শুরু হয়েছে, এখানেও কাজ শুরু হয়েছে, এখানেও কাজ শুরু হয়েছে। তার মানে এদিক থেকে ধীরে 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 আগাবে, এরাও এদিক ধীরে এদিকে আগাবে, এরা তৈরি করতে করতে এদিকে আগাবে, এরাও তৈরি করতে করতে এদিকে আগাবে। তার মানে হলো কিছুক্ষণ পর এরা গিয়ে পৌঁছাবে এখানে, এরা গিয়ে পৌঁছাবে এখানে, এরা গিয়ে পৌঁছাবে এখানে, ওরা গিয়ে পরেরটাতে পৌঁছাবে। তাহলে বলো তো একসাথে অনেক জায়গায় কাজ শুরু করার কারণে কাজটা সহজ হলো না? মনে করো যে ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত একটা হচ্ছে রেল লাইন করা হচ্ছে, রাস্তা করা হচ্ছে। তো যদি কাজ অনেক স্লো হয় তাহলে আমরা 10 জায়গায় কাজ শুরু করে দেবো একসাথে। তাহলে আমরা যদি অল্প অল্প করেও করি ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত কাজটা কি হবে, 10 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আর যদি আমরা চিন্তা করি যে আমরা শুধু ফার্মগেটে কাজ শুরু করি, ফার্মগেট থেকে একটু আগাইতে 10 দিন লাগবে, আর একটু আগাইতে 10 দিন লাগবে, আর একটু কাজ করে 10 দিন লাগবে, তো এই কাজটা করা যাবে না, একসাথে অনেক জায়গায় কাজ শুরু করতে হবে। তাহলে বলো তো ব্যাকটেরিয়া নামক প্রোক্যারিওটিক সেলের মধ্যে অরিবিন্দু কয়টা? একটা। বাট ড্রোসোফিলা বলো আর মানুষ বলো, আমাদের অরিবিন্দু অনেক। যেমন ড্রোসোফিলাতেই 50,000 অরিবিন্দু আছে, মানে একসাথে অনেক জায়গায় কাজ চলছে, কাজ দ্রুত করতে হবে, কারণ এমনিতে কাজ স্লো। আমাদের মাত্র 500 থেকে 5,000 বেস পেয়ার অ্যাড হয়, আর এদের কতটুকু বেস পেয়ার অ্যাড হয়? প্রায় 10 লাখ বেস পেয়ার অ্যাড হয় প্রত্যেক মিনিটে। তাহলে ওদের কাজ এমনি দ্রুত, আমাদের কাজ স্লো। যেহেতু স্লো, আমাদের অনেক জায়গায় শুরু করতে হবে। তাহলে আমাদের বাবলও কিন্তু অনেকগুলো তৈরি হবে, তাই না? এই যে রেপ্লিকেশন বাবল, ফোলা ফোলা জায়গা তৈরি হয়েছে, রাইট? তাহলে আমরা ওরি বুঝলাম কোন কোন জায়গায় কাজ শুরু হচ্ছে, দ্যাট ইজ কল ওরি বিন্দু। এবার চলে আসে রেপ্লিকেশন ফর্ক। ফর্ক মানে হচ্ছে কাঁটা চামচ। ফর্ক মানে কি? কাঁটা চামচ। এই যে দেখো, ধরা যাক কাজটা এই দিকে চলতেছে, কাজটা এই দিকে চলতেছে, তাহলে তুমি একটু চলে আসো, এই যে হেলিকেজ এনজাইম আছে না, এখানে হেলিকেজ এনজাইম এই যে কাটতেছে না, হাইড্রোজেন বন্ধনগুলো এই যে এগুলো কেটে দিছে না, তাহলে তুমি এই জায়গার কথা একটু চিন্তা করো তো, এটা এরকম, এটা এরকম হয়েছে কিনা? এই জায়গাটার কথা শুধু চিন্তা করো, এরকম হয়েছে কিনা? হয়েছে। তাহলে তুমি মনে মনে ইমাজিনারি দুইটা চামচের আর দুইটা দাঁতের কথা ভাবো তো, এটা কি হয়েছে? এটা কাঁটা চামচের কথা হয়েছে না? ফর্ক হয়েছে না? তাহলে এবার বলো তো রেপ্লিকেশন ফর্ক কি? এর উত্তর হচ্ছে হেলিকেজ যে জায়গায় হাইড্রোজেন বন্ধন ভাঙবে ওই জায়গাটা ওয়াই আকৃতির গঠন করে। এই দেখো না, ওয়াই আকৃতি না, এটা ওয়াই কি না? ওয়াই আকৃতির গঠন করে, এটি দেখতে চামচের মতো বা কাঁটা চামচের মতো মনে হয়। সো দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন ফর্ক বা রেপ্লিকেশন চামচ, কাঁটা চামচ। ডান? তাহলে আমরা রেপ্লিকেশন ফর্ক সম্পর্কে জানলাম, রেপ্লিকেশন কাঁটা চামচ সম্পর্কে জানলাম, ওয়াই আকৃতির হয় এটাও জানলাম, ওরি বিন্দু মানে সূচনা বিন্দু কতগুলো জায়গায়, ঘটনা কত জায়গায় শুরু হবে এটাও শুনলাম। এবার চলে আসি আমরা আরএনএ প্রাইমার, লিডিং সূত্রক, ল্যাগিং সূত্রক। ওকে, এবার আমরা চলে আসবো কিসে? এবার আমরা চলে আসবো আরএনএ প্রাইমার, লিডিং সূত্রক এবং ল্যাগিং সূত্রক। এই হলো ডিরেকশন। তো তোমরা তো জানো যে ডিএনএ এর কয়েকটা হচ্ছে থাকে, প্রান্ত থাকে। এই যে উপরেরটার কথা আমরা ভাবি, ধরা যাক এদিক হলো 3 প্রাইম, এই যে এটা 3 নম্বর কার্বনটা এদিকে। যারা এখনো বোঝেন নাই ডিএনএ এর ভিডিওটা দেখবেন, আমি 3 প্রাইম এবং 5 প্রাইম এর কথা বলছি। ওকে, ডিএনএ এর এই যে এদিকে ফসফেট থাকে, এই যে এটা হচ্ছে 5 নম্বর কার্বন, আর এইটা হচ্ছে 3 নম্বর কার্বন। তো এইরকম যদি আরেকটা আমরা এখানে রাখি, সেটার 5 নম্বর কার্বন এইদিকে, 3 নম্বর কার্বন নিচে থাকবে। তাহলে এই দিকটা হলো 3 প্রাইম প্রান্ত আর এই দিকটা হলো 5 প্রাইম প্রান্ত, তাই না? আচ্ছা, সো এটা হলো 3 প্রাইম প্রান্ত, এটা হলো 5 প্রাইম প্রান্ত। তাহলে উল্টা, এটা কি প্রাইম? 5 প্রাইম, এটা কি প্রাইম? 3 প্রাইম, তাই না? এটা বোঝার চেষ্টা করো। আমরা তো এটা বুঝি যে কোনটা 3 কোনটা 5। একটু খেয়াল করো, সেটা হলো হেলিকেজটা যাইতেছে, ডিরেকশনটা দেখো এই দিকে,
ওকে, তাহলে তুমি আসলে কাজ করবা কোনটাতে? দুইটা সূত্রকে কিন্তু সেম ভাবে রেপ্লিকেশন হবে না, দুইটা সূত্রকে কি হবে না, সেম ভাবে রেপ্লিকেশন হবে না। আচ্ছা, আমি একটু দিয়ে দিই, এটা হলো এ টি টি সি সি জি এ এ জি সি এ জি সি, এটা দিয়ে আমরা হচ্ছে টি এ এ জি জি সি টি টি সি জি টি সি জি, তাই না? এগুলো তো পরস্পরের কি ছিল, একসাথে ছিল। তাহলে এর এগেইনস্টে তো টি ছিল, এর এগেইনস্টে তো টি ছিল, এই তো আমরা যেটাকে ভাঙলাম, ভাঙার পরে এই অবস্থা হয়ে গেল। এখন তোমরা একটা জিনিস দেখো, এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে তোমার কিন্তু পড়াটা মোটামুটি শেষ। কি কনসেপ্ট সেটা দেখো। ডাবল হেলিক্স তুমি যখন আলাদা করে ফেলছো হচ্ছে হেলিকেজ এনজাইম দ্বারা, এই যে মাঝখানে হেলিকেজ এনজাইম দ্বারা যখন আলাদা করে ফেলছো, তখন এখন তোমার মোটামুটি একটা কাজ হইলো যে এই যে এরা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাবে, এরা আবার একসাথে লাগার চেষ্টা করবে। তো তোমাকে যেটা করতে হবে, এই যে এগুলাতে কিছু প্রোটিন অ্যাড করে দিতে হবে। কি অ্যাড করে দিতে হবে? কিছু প্রোটিন অ্যাড করে দিতে হবে। এরা টেনে টেনে এগুলোকে ধরে রাখবে, দেখছো? তুমি যখন এখানে প্রোটিন অ্যাড করে দিছো, তখন ওরা টেনে এদিকে রাখতেছে, তাহলে এরা একসাথে লাগবে? একসাথে আর লাগবে না। এই প্রোটিনগুলোর নাম হলো বাইন্ডিং প্রোটিন। যেহেতু বাইন্ড করছে, কি প্রোটিন? বাইন্ডিং প্রোটিন। বলতো এই প্রোটিনটা কি এই স্ট্র্যান্ডকে ধরছে? না, এই প্রোটিনটা শুধু এই স্ট্র্যান্ডে বাইন্ড করছে, সিঙ্গেল স্ট্র্যান্ডে। এই জন্য এগুলোর নাম হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, তাহলে এগুলোর নাম কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে আমি আরেকবার সিকোয়েন্সটা বলতেছি। প্রথমে প্যাচ ছিল, টপো আইসোমারে এসে এই প্যাচ গুলাকে খুলে ফেলছে, রাইট? প্যাচ গুলাকে ল্যাডার প্যাটার্ন দিয়েছে, মানে 3D থেকে 2D। প্যাচ গুলো খুলে গেল, এরকম হয়ে গেল। দেন কি করছে হেলিকেজ, হাইড্রোজেন বন্ধন ভেঙে মানে দুইটা সূত্রকের মাঝখানে হাইড্রোজেন বন্ধন কেটে কেটে গেছে। তারপর এটা আবার কি করতেছিল, হাইড্রোজেন বন্ধনটা একসাথে যেন লাগে ট্রাই করতেছিল। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন গুলো, এই যে লাল লাল প্রোটিন গুলো টেনে টেনে দুইটাকে আলাদা করে রাখছে, রাইট? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন দুইটাকে আলাদা করে রাখছে, মাথায় থাকবে? আচ্ছা, এবার দেখো তোমরা, এখন তুমি আসলে এই এর জায়গায় একটা এনে এখানে টি বসাইতে পারো। এর জায়গায় কি বসাইতে পারো? একটা এখানে এসে টি বসাইতে পারো। টির জায়গায় একটা এ বসাইতে পারো। এই টির জায়গায় আরেকটা এ, এই সির জায়গায় আরেকটা জি বসাইতে পারো। কিন্তু প্রবলেম হচ্ছে তুমি আসলে বসাবা যে ওখানে, কেমনে বসাবা? ওখানে শুধু দিলেই হবে না তো। দিলে যেটা হবে, দিলে তুমি একটা হচ্ছে টি নিয়ে আসো, টিটা এখানেও বসতে পারে, কিংবা টিটা এই যে এই জায়গায় এসেও বসতে পারে। টি জানো না আমি কোথায় বসবো? তাহলে তোমাকে এমন একটা কাজ করতে হবে, যে কাজটা করলে এই যে টিটা এনে আমি এখানে ঢেলে দিলাম, ও যেন বুঝে ফেলে আমি কোন জায়গায় বলবো, রাইট? ও যেন বুঝে ফেলে আমি কোন জায়গায় বলবো। তো এই জন্য যেটা করতে হবে সেটা হলো একটা আরএনএ তৈরি করতে হবে। তোমরা যেন আরএনএ এক সূত্র, ছোট্ট একটা আরএনএ তৈরি করতে হবে এরকম। এই আরএনএটা হবে হচ্ছে মাত্র 10 থেকে 60টা পর্যন্ত নিউক্লিওটাইড থাকবে, মানে এ সি জি গুলা 10টাও থাকতে পারে, 40টাও থাকতে পারে, সর্বোচ্চ 60টা থাকবে, 10 থেকে 60টা থাকবে নিউক্লিওটাইড। ঠিক আছে, এর কারণ হলো এই যে প্রান্তটা দেখতে পাচ্ছেন, এই প্রান্তটা এখানে একটা হাইড্রোক্সিল আয়ন আছে, মূলক আছে। কি আছে এখানে? একটা হাইড্রোক্সিল মূলক আছে। তাহলে প্রথমে এসে আমরা কি করব, এখানে একটা আরএনএ প্রাইমার তৈরি করব। দিস ইজ কল্ড আরএনএ। হোয়াট ইজ দিস মুহিম? এটা একটা আরএনএ, ছোট আরএনএ। যেহেতু এটা প্রথম আমরা তৈরি করে নিচ্ছি, এই জন্য এটার নাম প্রাইমার। যেহেতু এটা তৈরি করে নিচ্ছি, দিস ইজ কল্ড প্রাইমার। এটা ছাড়া কিন্তু সম্ভব না। তোমরা যখন কোনো একটা বাথরুমে যাও, পাবলিক বাথরুমে, দেখবা যে একটা বাম পাশে ঝুড়ি রাখছে, ঝুড়ির মধ্যে দুইটা টিস্যু মোড়ায় রেখে দিছে। তার মানে তুমি যদি ওখানে হিসু করতে যাও, তাহলে বাম পাশে ঝুড়িতে টিস্যুগুলো আছে, ওটা দেখে কি মনে করবা? যে আমি এখন যে টিস্যুটা ব্যবহার করবো, এটা পকেটে করে বাসায় নিয়ে যাবো? না, ওই ঝুড়িটাতে ফেলবো নাকি কমোডে ফেলবো? ওই ঝুড়িটাতে ফেলবো। কেন? কারণ ঝুড়িটাতে আগে থেকে কি দেওয়া আছে? দুইটা টিস্যু ফেলে দেওয়া আছে। তো ওটা একটা চিহ্ন। ওই টিস্যুগুলো কেউ ব্যবহার করে নাই, ওই টিস্যুগুলো করছে কি, ওই বাথরুম যারা চালায় তারাই ফেলে রাখছে, যে তোমরা দেখো, তোমরা চোখ খোলো, ওখানে টিস্যু পড়ে আছে, তোমরা টিস্যুটা ওখানে ফেলো। তারপরে মানুষ কি করে, কমোডের মধ্যে দিয়ে ফ্লাশ করে দেয়, মাটিতে ফেলে রাখে, পকেটে করে নিয়ে যায় না।
লুক, সো এটা হলো একটা টিস্যুর মতো। ওকে, তাহলে আমরা এখন একটা আরএনএ প্রাইমার বসাবো। ঠিক আছে, আরএনএ একটা প্রাইমার বসাবো। এই যে এখানে আমরা একটা আরএনএ প্রাইমার বসালাম, ছোট্ট একটা আরএনএ প্রাইমার এখানে আমরা বসাই দিলাম। কারণ এই যে এখানে একটা হাইড্রোক্সিল মূলক আছে না? তাহলে এবার বলো তো তোমরা, যদি কখন এটা জি আসে, সি এর পরে তো জি বসবে, এই জিটা কি এখানে এসে বসবে? এই সিতে বসবে? এখানে এসে জিটা বসবে? বসবে না। সে বসবে এমন জায়গায় যেখানে অলরেডি একটা হাইড্রোক্সিল মূলক আছে, যার সাথে সে বাইন্ড করতে পারবে। তাহলে তুমি যদি এখন একটা জি বসাও, তাহলে জিটা এই যেখানে এসে বসে এর সাথে বাইন্ড করবে। তাহলে পরেরটা এখানে আসবে, এর সাথে বাইন্ড করবে, তারপরেরটা এর সাথে বসে এখানে বাইন্ড করবে, এখানে বসে এখানে বাইন্ড করবে। তার মানে এই যে ওপেন মূলকটা, হাইড্রোক্সিল যে মূলকটার জন্য আমরা একটা ছোট আরএনএ এখানে ফেলে রাখছি। এই আরএনএটাকে পরে আমরা ফেলে দেব। কি করব? পরে আমরা এটা ফেলে দেব, দিয়ে আমরা এই গ্যাপটাও ফিল আপ করবো। বাট এখন আমরা যেটা করলাম, জাস্ট ওখানে একটু বসায় রাখলাম, অল্প একটু আরএনএ দিলাম। তৈরি করতেছি কি? ডিএনএ। ডিএনএ তৈরির সময় আমরা কার সাহায্য নিলাম? আরএনএ। তাহলে আরএনএটাকে আমরা কি বলবো? আরএনএ প্রাইমার, রাইট? আরএনএ প্রাইমার। তো প্রিয় স্টুডেন্ট, দেখো কি হচ্ছে এখানে। এখানে একটা সূত্রক তৈরি হচ্ছে। তাহলে এই যে উপরের সুতাটা আর নিচের সুতাটা মিলেই তো একটা ডিএনএ তৈরি হবে, হবে কিনা ভাই? ইয়েস। তাহলে বলো তো, উপরের সুতাটার এই প্রান্তটার নাম কি? 3 প্রান্ত না? তাহলে নিচের সুতাটার এই প্রান্তটার নাম কি হবে? 5। উপরের সুতার এই প্রান্তটা হচ্ছে 5, তাহলে নিচের সুতার এই প্রান্তটা কি হবে? 3 প্রাইম। তাহলে একটা জিনিস তোমরা এখনই লিখে রাখো, খুব ভালো করে লিখে রাখো, সেটা হলো টার্গেট রোড। আমাদের টার্গেট রোড সব সময় হবে 3 থেকে 5, 3 প্রাইম থেকে 5 প্রাইম। মানে আমরা কাজ করব কিসের উপরে? এইটার উপরে কাজ করবো না নিচেরটা? উপরেরটা। তাহলে আমাদের টার্গেট রোড কি হচ্ছে? এদিকে 3, এদিকে 5। তাহলে আমাদের টার্গেট রোড হবে 3 থেকে 5 এর দিকে। বাট আমরা নিজেরা হয়ে গেলাম কি 5 থেকে 3। তাহলে টার্গেট রোড এইটা, আর আমাদের অর্জন কি? এটা লিখে রাখো, এটা ট্রিকেটটা। আমাদের অর্জন 5 প্রাইম থেকে 3 প্রাইম। একটা জিনিস দেখো, আমাদের সবারই কিন্তু উদ্দেশ্য থাকে নিচ থেকে উপরের দিকে যাব, ছোট থেকে বড় লোক হব। আর আমরা কি হই? ধীরে ধীরে বড় লোক থেকে ছোট লোক হই, বেশি পড়ুয়া স্টুডেন্ট থেকে কম পড়ুয়া স্টুডেন্ট হই। এসএসসিতে আমরা এত সিরিয়াস পড়ছি, ইন্টারমিডিয়েটে এসে আমরা মনে করি বায়োলজি পড়তে হয় না। তাহলে উপর থেকে আমরা কোন দিকে যাওয়া শুরু করব? নিচের দিকে, আমাদের ডিমোশন হওয়া শুরু হবে, রাইট? সো আবার বলো, যাকে আমি টার্গেট করব তার ডিরেকশন কি হবে? 3 থেকে 5। তার মানে আমি এবার যাব 3 থেকে 5 এর দিকে, কিন্তু আমি যে নিচে তৈরি হয়ে যাচ্ছি, আমি কিন্তু 5 থেকে 3 হচ্ছি, রাইট? আবার দেখো, উপরেরটা কি? 3 থেকে 5, নিচেরটা কি? 5 থেকে 3। এবং সব সময় যদি আমি এগুলো অ্যাড করতে চাই, সবার আগে একটা আরএনএ কি লাগবে? প্রাইমার লাগবে। যে এনজাইমটা এসে আরএনএ প্রাইমারটাকে এখানে অ্যাড করে দেয়, তার নাম হচ্ছে আরএনএ প্রাইমেজ এনজাইম। কি নাম? প্রাইমেজ এনজাইম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এগুলো খুব সহজ। তাহলে আমরা কিন্তু অনেক কিছু বুঝতেছি এখানে। আমরা যখন শেষ করব তখন দেখবা যে তোমাদের সবকিছু হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখব যে এই দিকে কিন্তু ধীরে ধীরে আগাইতেছে। তাহলে এই ভদ্রলোক যতই কেটে কেটে যাবে, মানে এর নাম কি? হেলিকেজ যতই কেটে কেটে যাবে, আমরা কিন্তু ততই তার পিছনে পিছনে এসে অ্যাড হতে থাকবো, তাই না? তাহলে এই সূত্রটার নাম হলো লিডিং সূত্রক। এই সূত্রটার নাম কি? লিড করতেছে এই সূত্রটা তোমাকে, লিডিং স্ট্র্যান্ড বা লিডিং সূত্রক। এবার আমরা একটু নিচের সূত্রকটার দিকে তাকাবো। নিচের সূত্রকটা খুবই ইউনিক। কি ইউনিক? আমি নিচের সূত্রকটার আগে প্রথম কার ছবিটা একটু অঙ্কন করি। তোমাদের কি মনে আছে যখন আমরা প্রথম বাবল তৈরি করছিলাম? বাবল তো সবসময় এরকম ছোট হবে। এই যে ভদ্রলোক হেলিকেজ কেটে কেটে সামনে যাইতেছে। এবার তুমি আমাকে বলো তো,
তুমি এখানে প্রথমে আরএনএ প্রাইমার অ্যাড করে নিয়েছো, তাই না? এখানে একটা আরএনএ প্রাইমার অ্যাড করে নিয়েছো, তারপর তুমি হেলিকেজের পেছনে পেছনে যাইতেছো, হেলিকেজের পেছনে পেছনে যাইতেছো আর বাড়াইতেছো। সরি, লিডিং সূত্রক এটা না, লিডিং সূত্র হলো এই যে এইটা যে নতুন সূত্রটা আমরা তৈরি করতেছি, এটা দিস ইজ কল্ড লিডিং সূত্র। ঠিক আছে? আচ্ছা, তুমি যখন দেখতেছো হেলিকেজটা ভেঙে 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 আগাবে 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 আগাবে, এইরকম খুলে 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 গেছে, তাহলে আমি যে লাল লাইনটার দিকে দেখো, আমি ধীরে 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 আগাবো। কখনো কিন্তু তোমাকে ব্রেক করতে হচ্ছে না। হেলিকেজ যত কাটতেছে তুমি পিছনে পিছনে তৈরি করতে করতে যাইতেছো, তাই না? বাট এবার তুমি একটু চিন্তা করো তো যে নিচেরটার কি অবস্থা হইতেছে, নিচেরটার দিকে টার্গেট করো তো। নিচের সুতাটা কি? এদিক থেকে এদিকে 5, এদিকে কি 3, নিচেরটা কি ছিল 5, 5 থেকে 3, রাইট? তাহলে এবার বলো তো টার্গেট কি 3 থেকে 5, টার্গেট কি 3 থেকে 5। তাহলে এইটাতে তো তুমি এইদিকে যাইতেছো লালটা, তাহলে এইটাতে কি লাল তৈরি করতে গেলে এদিক যাওয়া লাগবে না? যাওয়া লাগবে কিনা? কারণ এইটার হাইড্রোক্সিল প্রান্তটা এই পাশে ছিল, তুমি যদি নিচেরটাতে এটিসিজি অ্যাড করতে চাও, দেখবে হাইড্রোক্সিল প্রান্তটা ওই সাইডে থাকে, তাহলে নিচেরটা তোমাকে ওই দিকে টার্গেট করতে হবে, রাইট? তাহলে বলো তো তুমি এবার প্রথমে একটা প্রাইমার বসা নিলে, এখানে নেওয়ার পর কি করলা, এখানে একটু লাল বসালো, এখানে একটু লাল বসালা, কিন্তু দেখো এদিকে আর নাই, রাস্তা বন্ধ, কারণ হেলিকেজ তো এদিকে যাইতেছে। তাহলে এবার কি হবে, একটু পরে দেখো, একটু পরে জাস্ট দেখো হেলিকেজটা আর একটু আগাই গেছে, হেলিকেজটা আর একটু আগাই গেছে। হেলিকেজটা কি হয়েছে, আর একটু আগাই গেছে। তুমি কিন্তু উপরে সুতোটা দেখো, আবার একটা অ্যাড করলা, আবার একটা অ্যাড করলা, আবার একটা, আবার একটা, আবার একটা, আবার একটা, এবং করতে করতে যাইতেছো, তোমাকে কিন্তু আর নীল দেওয়া লাগতেছে না। কিন্তু নিচেরটা এবার কি করবো দেখো তো, তুমি যাইতেছিলে এই দিকে, কিন্তু এই দিকের রাস্তা নাই, এবার আবার পেছনে আসবো না, তুমি আবার সব নিয়ে পেছনে আসবে না, এসে আবার দেখো তোমাকে একটা নীল অ্যাড করতে হতেছে। কারণ নীল অ্যাড না করলে, প্রাইমার যদি তুমি অ্যাড না করো, তাহলে কখনো তুমি লালগুলো অ্যাড করতে পারবে না, কারণ প্রাইমারে একটা হাইড্রোক্সিল প্রান্ত আছে, ওইটা দেখে কিন্তু এটিসিজি গুলো বসা শুরু করে। তাহলে এবার বলো তো, আবার তোমাকে নতুন করে অ্যাড করতে হচ্ছে না, করে করে এই যে এখানে গেছে, গিয়ে কি লালটা নীলটার সাথে অ্যাড করতে পারবা? পারবা না, কারণ নীলটার যে জায়গায় অ্যাড করতে পারতো সেটা এই দিকে আছে, হাইড্রোক্সিলটা, এই নীলটারও হাইড্রোক্সিলটা এই সাইডে আছে, এই নীলের হাইড্রোক্সিল মূলটা তো এই সাইডে নাই, তাহলে তুমি লালটা এখানে অ্যাড করতে পারবে না, তাহলে ওখানে গিয়ে তোমাকে বসে থাকতে হবে, আবার তোমাকে একটু ওয়েট করতে হবে, রাস্তা বন্ধ, তাহলে এদিকে যাইতে পারবা তুমি না। আবার দেখো হেলিকেজ কেটে 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 এদিকে আসছে, হেলিকেজ কোথায়, এই যে এখানে, তাই না? এবার দেখো তো কি আবার করছো, লালটা তো লালের মতো আসতেছে, লালটাকে কি করতেছে, হেলিকেজের পেছনে পেছনে সে যাইতেছে। তাহলে বলো তো সে কি অনেক স্পিডি না, তাকে কি কখনো ঘুরে যাইতে হয়? ঘুরে যাইতে হচ্ছে না। তাহলে লিডিং সূত্রক যেটা যেটা হচ্ছে এদিকে, এটা লিডিং সূত্রক যেটা এরকম চলতেই থাকে সেম পেসে চলতেই থাকে। সো লিডিং সূত্রক অনেক কি হয়, স্পিডি হয়, স্পিডি। আর নিচেরটাতে দেখো তো এবার আবার কি করবা, এখান থেকে আবার ফিল আপ করতে হবে না? ফিল আপ করতে হলে কি তুমি সরাসরি এটিসিজি বসাইতে পারবা? পারবা না, তুমি একটা প্রাইমার বসাইতে হবে না? প্রাইমারে এখানে একটা হাইড্রোক্সিল মূলক আছে না, হাইড্রোক্সিল মূলক অনুযায়ী আবার তোমাকে বসাইতে হবে না? অ্যাড হইতে পারবে এখানে? অ্যাড হইতে পারবো না, চুপচাপ থাকবা। তাহলে একটা জিনিস তুমি দেখো, আমরা যখন এদিকে দেখো, আমাদের বাবারা যখন ক্ষেতের মধ্যে লাঙ্গল চালাইতো গরু দিয়ে, এই যেটা আছে লাঙ্গল, লাঙ্গলের এই ফলাটা দেখেই বোঝো লাঙ্গলটা এইদিকে যাইতেছে, তাই না? তখন আমাদের বাপরা যখন লাঙ্গল চালায় যাইতো, তখন আমরা কি করতাম, পেছনে পেছনে আলু ফেলতে ফেলতে যাইতাম এই গর্তগুলাতে, একটার পর একটা, আমাদের বাবারা আরেকটু যাইতো, আরেকটা আলু ফেলতাম, আরেকটু যাইতো, আরেকটা আলু ফেলতাম, এইভাবে আলু ফেলতাম। তাহলে বাবার লাঙ্গলের স্পিড যেমন, আমাদেরও আলু ফেলে যাওয়ার স্পিডও তেমন, আলু চাষের সময় এটা হইতো।
এবার তুমি আমাকে বলো তো, বাবা যাচ্ছে এই সাইডে, আমি যাচ্ছি এই সাইডে, তাহলে কি হবে? আমি আলু ফেলতে ফেলতে এখানে গেছি, গিয়ে দেখি বাবা লাঙ্গল নিয়ে কত দূর চলে গেছে, এখানে গেছে না? তখন আমি আবার দৌড়ে এখান থেকে এখানে আসবো না, এসে আমি আবার আলু ফেলবো না? এখানে এসে দেখবো আরে আর জায়গা নেই, তখন দেখবো বাবা আরো আগে গেছে, আবার আমি এখান থেকে দৌড়ে এখানে আসবো, এসে আবার আলু ফেলতে 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 যাবো। তাহলে এতে কি হচ্ছে? বাবার পিছিয়ে পিছিয়ে গেলে যেটা হয়, স্পিড বাড়ে, বাবার স্পিড আমি শেষ করতে পারবো। বাবার অপোজিটের দিকে যাওয়া শুরু করলে আমার কি হবে? স্পিড কমে যাবে, ল্যাগ হবে। ল্যাগ, ল্যাগ মানে হচ্ছে কি? টাইম ওয়েস্ট হওয়া শুরু হবে, স্লো হওয়া শুরু হবে। বুঝতে পারছো? সো এই নিচের দিকে যে স্ট্র্যান্ডটা তৈরি হয়েছে, এই স্ট্র্যান্ডটার নাম হলো ল্যাগিং স্ট্র্যান্ড। কি স্ট্র্যান্ড? ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড মানে ধীর গতির স্ট্র্যান্ড। সবসময় মনে রাখবা, হেলিকেজ যেই দিকে যাইতেছে, আমি যদি ওই দিকে যাই তাহলে ওটা লিডিং স্ট্র্যান্ড হবে, আর হেলিকেজের বিপরীত দিকে আমি যেটা যাচ্ছি দ্যাট ইজ কল্ড ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ডে কি হয়েছে দেখো, এই লাল লাল গুলো খন্ড খন্ড করে তৈরি হয়েছে না? এই যে এখানে একটু লাল ডিএনএ, এখানে একটু ডিএনএ, এই যে এখানে একটু ডিএনএ, হয়েছে কিনা? বিজ্ঞানী ওকাজাকি সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন। ওকাজাকি একজন জাপানিজ বিজ্ঞানী। তো এই জন্য এটাকে কি বলা হয়? ওকাজাকি খন্ড। এগুলোকে কি বলে? ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে আমরা এবার চলে আসি, বলতো লিডিং স্ট্র্যান্ড কোনটা? লিডিং স্ট্র্যান্ড হচ্ছে যেদিকে হেলিকেজ যাচ্ছে ওই দিকটাকে টার্গেট করে তুমি যখন 3-5 নামক স্ট্র্যান্ডের উপর 5-3 মুখে যাও, সেটার নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। আর লিডিং স্ট্র্যান্ডের অপোজিটে যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ কল্ড ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড মানে কি? বারবার ল্যাগ খাবে। আবার বলতো লিডিং স্ট্র্যান্ডে কয়টা আরএনএ প্রাইমার লাগে? একটা। ল্যাগিং স্ট্র্যান্ডে কয়টা লাগে? একটা, দুইটা, তিনটা, মানে যতবার ফিরবো ততবার একটা একটা করে আমাদের আরএনএ লাগাইতে হবে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এবার চলে আসি আমরা লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড বুঝলাম। আমাদের টার্গেট সবসময় 5-3, সরি 3-5, আর আমরা হবো কি? 5-3, বড় থেকে ছোট হবো। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে এই যে অ্যাড করতেছে, কারা অ্যাড করতেছে, কি অ্যাড হইতেছে, এটা বুঝলে আমাদের কিন্তু পড়া শেষ। ওকে, আচ্ছা, এই যে এখানে চিন্তা করে এটা টি, তাহলে কি? এটা এ, এটা টি, এটা কি? এ, এটা সি, এটা কি? জি। তাহলে এই যে জি, এ, এ, এগুলো কি নিউক্লিওটাইড না? নিউক্লিওটাইড না? আমরা তো জানি একটা গুয়ানিন, একটা ডিঅক্সিরাইবোজ আসলে গুয়ানোসিন হয়, একটা ফসফেট থাকলে গুয়ানোসিন মনোফসফেট, তাই না? একটা গুয়ানোসিন, একটা ডিঅক্সিরাইবোজ, একটা ফসফেট, দ্যাট মিন্স একটা নিউক্লিওটাইড। গুয়ানোসিন মনোফসফেট, সামনে একটা ডি থাকবে। তাহলে এটা কি? একটা অ্যাডিনিন, একটা ডিঅক্সিরাইবোজ সুগার, একটা মনোফসফেট, মানে একটা ফসফেট। তাহলে এই তো নাকি? সিটিপি, সামনে একটা হচ্ছে সরি সিএমপি, সামনে একটা ডি থাকবে, আর একটা কি আছে? টি, টিএমপি, সামনে একটা ডি থাকবে। এগুলো অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড, তাই না? এটাকে আমরা সংক্ষেপে বলি জি, এটাকে সংক্ষেপে বলি এ, এটাকে সংক্ষেপে বলি সি, এটাকে সংক্ষেপে বলি টি। এই যে এ, টি, সি, জি, এগুলা মনোফসফেট। আপনি কি জানেন এই বিক্রিয়ার সময় যে নিউক্লিওটাইড গুলো আসে এগুলো মনোফসফেট আকারে আসে না, এগুলো একটা ফসফেট না থেকে 3টা করে ফসফেট থাকে। কয়টা করে ফসফেট থাকে? 3টা করে ফসফেট থাকে, ট্রাইফসফেট আকারে আসে। তাহলে তোমরা বলো তো আমাকে, এই ট্রাইফসফেটটা যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? ডি, জিএমপি, মনোফসফেট, আর 2টা ফসফেট, ডাইফসফেট, ডাইফসফেট, আর এখানে একটা মনোফসফেট, ট্রাইফসফেট হচ্ছে, তাই না? ইনঅর্গানিক ফসফেট কয়টা? 2টা। তো তোমরা আমাকে বলো তো, যখনই এই জিনিসটা আমি এখানে আনবো, আনার পর ব্যবহার করবো এই অংশটুকু, বাদ দিয়ে দিব এই অংশটুকু, বাদ দেওয়ার সাথে সাথে এখানে কিছু এনার্জি রিলিজ হয়, আসে কিন্তু ট্রাইফসফেট আকারে। আমরা মনোফসফেটটা নিয়ে 2টা ফসফেট বের করে দিই। ওকে ওকে, তো ওই যে বের করে দেওয়ার সময় 2টা ফসফেট, ওখানে কিছু এনার্জি রিলিজ হয়, ওই এনার্জি গুলো ব্যবহার করে আমরা কিন্তু বিক্রিয়াটা চালিয়ে নিই। তাহলে মনে রাখবা যে এই বিক্রিয়াটার জন্য কি কি লাগতেছে দেখো। এবার আমরা হচ্ছে কারেকশনে চলে আসি। সাস লাগে। সাস মানে হলো টেমপ্লেট। টেমপ্লেট শব্দের অর্থ হচ্ছে রোনালদোর ছবি একটা যদি আর্ট করতে চাই, মেসির ছবি যদি আর্ট করতে চাই, তাহলে সামনে একটা রোনালদোর বা মেসির ছবি লাগবে, ওইটাকে আমরা বলবো টেমপ্লেট বা সাস। ওইটা দেখে দেখে আমরা আরেকটা তৈরি করব।
তাহলে এখানে কোনটা সাজ বলো তো, ব্ল্যাকটা না নতুনটা? ব্ল্যাকটা হচ্ছে সাজ বা টেমপ্লেট, ওইটা ছাড়া তো আমরা নতুনটা তৈরি করতে পারতাম না। তার মানে এই পুরো বিক্রিয়াটাতে ডিএনএ থেকে ডিএনএ নামক প্রতিলিপন প্রক্রিয়ায় একটা সাজ লাগবে, টেমপ্লেট লাগবে। সাজগুলো তৈরির পর কি লাগতেছে, নতুন যেগুলো তৈরি করবো এই জন্য আমাদের এই নিউক্লিওটাইড গুলো লাগতেছে, তাই না? এই যে নিউক্লিওটাইড গুলো দিয়ে তো এটা হলো কি না, এই যে এগুলা সো নিউক্লিওটাইড গুলা মোনোফসফেট আকারে না এসে ট্রাইফসফেট আকারে আসবে। ট্রাইফসফেট আকারে থাকলে ওদের ভেতরে কিছু এটিপি শক্তি থাকে, সেই শক্তিগুলো আমরা পাই, এই বিক্রিয়ায় কাজে লাগাই, এটা মাথায় রাখবা। আর কি লাগবে, এনজাইম লাগবে, কিছু প্রোটিন লাগবে। আমরা কিছু এনজাইমের নাম এখানে দেখেছি, হেলিকেজ এনজাইম দেখছি, যে প্রথমে 3D স্ট্রাকচার ছিল, খুলে ল্যাডার প্যাটার্ন দিয়েছে, মই আকৃতি দিয়ে দিয়েছে, সেই টপো আইসোমারেজের কথা জানি। টপো আইসোমারেজের মতো, টপো আইসোমারেজটা কিন্তু হিউম্যানের থাকে, মানে ইউক্যারিওটিকের দিকে থাকে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু টপো আইসোমারেজ থাকে না, তাদের থাকে গাইরেজ নামক এনজাইম। তাহলে এই প্রক্রিয়ায় গাইরেজ ব্যবহার হয় ব্যাকটেরিয়াতে, আমাদের টপো আইসোমারেজ। হাইড্রোজেন বন্ধন খুলতে আমাদের হেলিকেজ, ব্যাকটেরিয়ারও হেলিকেজ লাগে। তারপর দেখো সুতাগুলোকে যেন দুই দিকে আলাদা করে টেনে টেনে রাখা যায়, এই জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আমরা ব্যবহার করছি এখানে, তাই না? এইটাও আছে। এবার আমরা চলে আসি, এই যে যে জিনিসগুলো আমরা নিয়ে আসলাম এখানে, এটার নাম কি? এটার নাম হলো আরএনএ। তার মানে এই বিক্রিয়ায় কাঁচামাল হিসাবে কিন্তু আরএনএ প্রাইমারও ব্যবহার করা হয়। ছোট্ট একটা আরএনএ, 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকে। এই আরএনএ প্রাইমারটাকে যদি আমরা অ্যাড করতে চাই ডিএনএ এর সাথে, আরএনএ প্রাইমেজ নামক একটা এনজাইম লাগে, রাইট? তাহলে আমরা কিন্তু এই যে কাঁচামালের কিন্তু এই যে এনজাইম প্রোটিন অংশটা পড়তেছি, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস বলো তো আমাকে, এই যে সি এর সাথে আমরা এখানে যে জি অ্যাড করলাম, জি এর সাথে সি অ্যাড করলাম, এর সাথে টি অ্যাড করলাম, এই অ্যাড করতে গেলে কে কাজ করে জানো? ডিএনএ পলিমারেজ 3। কে কাজ করে? ডিএনএ পলিমারেজ 3। কে কাজ করে? ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 1 আছে, ডিএনএ পলিমারেজ 2 আছে, ডিএনএ পলিমারেজ 3 আছে। মনে রাখবা, বড় ভাই কাজ করে, ওকে? তাহলে এবার বলো তো, এই যে এখানে লাল নীলটা যখন অ্যাড করলাম, দিস ইজ কল আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমারকে এখানে অ্যাড করছে আরএনএ প্রাইমেজ নামক এনজাইম দ্বারা। তারপর যে লালটা একটার পর একটা বাড়ছে, এটা কে কাজ করছে? ডিএনএ পলিমারেজ 3। এই লালটা যে এখানে তৈরি হয়েছে, এটা কে তৈরি করছে? ডিএনএ পলিমারেজ 3। এই লালটা তৈরি হয়েছে, এটা কি করছে? ডিএনএ পলিমারেজ 3। তার মানে এটিসিজি গুলো অ্যাড করতে করতে থাকে ডিএনএ পলিমারেজ 3, রাইট? আচ্ছা, দেন আমরা আর কি দেখবো, সেটা হলো ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো এই যে খন্ড খন্ড করে তৈরি হচ্ছে, যে পরের স্ট্যান্ডার্ড লেগিং স্ট্যান্ডার্ড যে খন্ড খন্ড করে তৈরি হচ্ছে, তো তোমাকে এগুলো অ্যাড তুলতে হবে না, এগুলো পরে তুলে ফেলতে হবে না, এটাও তুলে ফেলতে হবে, এগুলো সব তুলে ফেলতে হবে, ওকে? এই তুলে ফেলার কাজগুলো কি করে জানো? তুলে ফেলার কাজগুলো করে ছোট ভাই, ডিএনএ পলিমারেজ ছোট ভাই, ডিএনএ পলিমারেজ 1। তাহলে বলো তো আরএনএ প্রাইমার গুলোকে কে সরায়? ছোট ভাই, ডিএনএ পলিমারেজ 1। তাহলে সব সময় বড় কাজ করতে যাচ্ছে ডিএনএ পলিমারেজ 3। আরএনএ কে তুললো? ডিএনএ পলিমারেজ 1। তোলার পর কি কাজ করবে দেখো, তোলার পর এই ওকাজাকি খন্ড বা এই ওকাজাকি খন্ড বা এই ওকাজাকি খন্ড, যে খন্ড খন্ড আকারে লেগিংটাতে তৈরি হয়েছে, এগুলোকে কি অ্যাড করতে হবে না? করতে হবে কিনা? ওইটাও কিন্তু ডিএনএ পলিমারেজ 1ই করে, ছোট ছোট কাজগুলো সে করে, তুলে ফেলা, অ্যাড করে দেওয়া। বাট এই বড় সুতাটা কে তৈরি করছে? এই বড় সুতাগুলো কে তৈরি করছে? ডিএনএ পলিমারেজ 3, রাইট? ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা তো এখন সবগুলো এনজাইম শিখলাম, দেখো এখন শুধু একটা বাকি রয়েছে, সেটা হলো এই যে এখানে কিন্তু একটু করে ফাঁকা ফাঁকা ছিল, তাই না? একটু ফাঁকা ফাঁকা ছিল না? আমরা তো বললাম যে আরএনএটাকে তুলে ফেলে 1, ওখানে ডিএনএ বানিয়ে দেয় 1, কিন্তু এই খন্ডের সাথে এই খন্ড, এই খন্ডের সাথে এই খন্ড, এই খন্ডের সাথে এই খন্ড জোড়া দিয়ে দিবে, জোড়া যে করে দিবে তার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। খুবই সিম্পল, যে লাস্ট জোড়াটা যা অ্যাড করে দেয় হচ্ছে লাইগেজ এনজাইম। কেন? লাইগেজ এনজাইম। তো তুমি যখন পড়বা তখন দেখবা তোমার জন্য সহজ হবে। আমি পুরো ব্যাপারটা আরেকবার বলছি, এনজাইমের কাজগুলো। সেটা হলো প্রথমে 3D থেকে 2D তে নিয়ে আসে টপো আইসোমারেজ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টপো আইসোমারেজের লেভেলে কাজ করে গাইরেজ। 2,
হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙতেছে হচ্ছে হেলিকেজ এনজাইম 3, এগুলো যেন আবার পেঁচিয়ে না যায় এই জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো এখানে এসে টেনে টেনে রাখবে দুটো সুতাকে। ঠিক আছে, আচ্ছা। তারপর সবার আগে আমাদের আরএনএ প্রাইমার অ্যাড করতে হবে, কাজ করবে আরএনএ প্রাইমেজ এনজাইম। তারপর সুতাটা বাড়াইতে থাকে, মানে ডিএনএ তৈরি হওয়া শুরু হয়, এটিসিজি অ্যাড হইতে থাকে। এই এটিসিজি নিউক্লিওটাইডগুলোকে অ্যাড করে কি ডিএনএ পলিমারেজ 3 বড় ভাই। অপোজিট সুতাতেও কিন্তু সেম কাজ করে ডিএনএ পলিমারেজ 3 বড় ভাই। বাট যখন এটা তুলে দিতে হয়, তুলে দিয়ে এখানে আবার ডিএনএ বানাইতে হয়, ওটা করে 1। যেখানে যে তুলে দিয়ে আমরা ডিএনএ তৈরি করলাম ওটাও করে 1। তাহলে বড় ভাই মেইন কাজটা করে, ছোট ভাই পরবর্তীতে ছোট ছোট কাজগুলো করে। তো এই ওকাজাকি খণ্ডগুলোকে পরবর্তীতে যখন আমরা অ্যাড করলাম সেখানে লাইগেজ এনজাইমটা কাজ করলো, মানে জাস্ট এইরকম হয়ে আছে, জাস্ট অ্যাড করে দিলাম আমরা, লাইগেজ এনজাইম কাজ করে। ঠিক আছে, আচ্ছা। তাহলে পুরো স্টেজটা আমরা কয় ভাগে ভাগ করি এবার দেখি। আমরা কিন্তু সব পড়ে ফেলছি। এই যে আমরা পুরো ঘটনাটা ঘটাইলাম, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতেছি। একটা সময় হয় কি, এই যে দেখো যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এই লালটার সাথে এই ব্ল্যাকটা এরকম হতেছে, এই ব্ল্যাকটার সাথে লালটা এরকম হতেছে, সেম ভাবে এদিকে হয়ে যাবে। তখন দেখো এই দুটো সুতা আলাদা হয়ে যাবে, এই দুটো সুতা এদিকে চলে যাবে। তার মানে এখানে দেখো 1 2 নতুন সুতা এবং পুরাতন সুতা, অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ, রাইট? এরা আলাদা হয়ে গেল, এই লাল কালো হাফ হাফ আলাদা হয়ে গেল। সো নতুন দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল, পুরো প্রসেস ডান। তো আমি এখন যেটা করব সেটা হলো প্রসেসটা কয়টা ধাপ আছে আমি শুধু দেখাবো। ডাবল হেলিক্স পৃথকীকরণ। তাহলে প্রথমে ওই যে টপো আইসোমারেজ আসলো, হেলিকেজ আসলো, এসে ডাবল হেলিক্সটা পৃথক করলো, রেপ্লিকেশন বাবল ক্রিয়েট হইলো মাঝখানে, তাই না? রেপ্লিকেশন বাবল ক্রিয়েট হইলো, হেলিকেজ তো কেটে কেটে সামনে চলে গেল। এরপর কি হইলো? এরপর হচ্ছে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। সম্পূরক স্ট্র্যান্ড মানে হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড কোনটা জানেন? যে মেইন স্ট্র্যান্ড যদি এইটা হয়, এইটা হলো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। মেইন স্ট্র্যান্ড যদি কালোটা হয় তাহলে লালটা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা পরবর্তীতে তৈরি হয়। তোমরা তো জানো প্রথমে আরএনএ প্রাইমার অ্যাড করতে হয় প্রাইমেজ এনজাইমের সাহায্যে, তারপর হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এর মাধ্যমে এটা তৈরি করতে হয়, তাই না? আর নিচের দিকে তো যে হাফ 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 করে করে তৈরি হতে থাকে, ওই যে লাঙ্গল এবং তুমি উল্টা দিকেছে, তাই না? হয়ে গেল। সো এইটা আমরা বললাম সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। এখন প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে এমন হয় না, দেখো সির পর এখানে আসার কথা জি, তাই না? এই জায়গায় জি অ্যাড হবে না, কিন্তু ভুল করে সি এর জায়গায় টি অ্যাড হয়ে গেছে। সির সাথে কখনো টি অ্যাড হবে না। তাহলে এই যে দেখো এখানে ডিএনএ পলিমারেজ 3 নামক একটা এনজাইম, সে কাজ করতে করতে আগাইতেছে, এদিকে এদিকে আগাইতেছে। সে দেখে সির পাশে আসার কথা জি, কিন্তু সির পাশে আসছে টি। তার তো মন খারাপ। তার কি খারাপ? মন খারাপ। এটা তো হওয়ার কথা না। এরকম ভুল হয়, এরকম মিসম্যাচ হয়। দিস ইজ কল্ড মিসম্যাচ। মিসম্যাচ রেপ্লিকেশন হয়। কয়টা হয়? যে এখানে সংখ্যা দেওয়া আছে, দেখো প্রত্যেক 1000-এ একটা হয়, বুঝতে পারছো? কিংবা 10 লাখে এরকম হতে পারে, বুঝতে পারছো? প্রত্যেক 1000টা অ্যাড করার সময় একটা ভুল হতেই পারে, কিন্তু তখন আর ডিএনএ পলিমারেজ 3 আগায় না, আমি এটাকে তো অ্যাড করতে পারি না। তখন সে সাথে সাথে কল দেয় তার ভাইকে। তার বলতো ডিএনএ পলিমারেজ 3 ভাইকে, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, এরা দুইজন ছুটে আসে, এসে এই টিটাকে সরাই দিবে। সি এর সাথে তো জি আসার কথা, টি কেন আসলো? আবার বলো। বড় ভাই তো কাজ করতে করতে মানে 3 আটকে গেছে, কারণ এখানে মিসম্যাচ হয়েছে। তাহলে এটাকে প্রুফ রিডিং করতে হবে না? প্রুফ রিডিং মানে কি ভুলটা খুঁজে বের করে সরাই দিতে হবে না? হবে। তাহলে এখানে প্রুফ রিডিং কমপ্লেক্স ছুটে আসবে। প্রুফ রিডিং কমপ্লেক্স কারা? প্রুফ রিডিং কমপ্লেক্স হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 যে ছোট ভাই তারা, এই যে 1, এই যে 2, এরা দুজন এখন ছুটে আসতেছে এইরকম করে। দেখি আমার ভাইয়ের কাজ কে আটকাইছে, কে ভুল ভালো ওখানে এসে দাঁড়াইছে। তো এরা দুজন একাই আসে না, এলাকার কিছু পাতি নেতাকেও নিয়ে এসে, দ্যাট ইজ কল্ড প্রোটিন। তাহলে এলাকার কিছু পাতি নেতাকেও সাথে করে নিয়ে আসে, আমার ভাইকে পথ আটকাইছে, বুঝতে পারছো? তো এই যে 3 জন আসতেছে, এরা এসে করে কি, এইটাকে সরাই দেয়, সরাই দিয়ে সির এগেইনস্টে জি বসায় দেয়। এখানে ওরা বসাবে না, বাট সির এগেইনস্টে যখন জি বসে তখন ডিএনএ পলিমারেজ 3 আবার আগাইতে থাকে। তো এই যে দেখো 1 2 ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং যে প্রুফ রিডিং কিছু প্রোটিন, এরা 3 জন মিলে এসে এটাকে যে সরাই দিল, এই 3 জনকে বলা হয় রিপেয়ার কমপ্লেক্স। কি বলা হয়? রিপেয়ার কমপ্লেক্স। তাহলে ট্রিকগুলো মনে রাখবা। তাহলে কাজ করতে থাকে 3,
কাজে যখন প্রবলেম হয়, মিসম্যাচ হয়ে যায়, প্রুফ রিডিং এর জন্য আসে তার ভাইরা এবং এলাকার কিছু পাতি বা প্রোটিন। ওকে, 1-2 হচ্ছে ছোট ভাই, পাতি মানে হচ্ছে প্রোটিন, আসলো এসে প্রবলেম সলভ করে দিল। সো মিসম্যাচ হতেই পারে। তো ধীরে 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 এটা হয়। তাহলে 3টা স্টেপ। প্রথম স্টেপে কি হয়, আলাদা হয়। দ্বিতীয় স্টেপে এই যেগুলো বাইন্ড করা শুরু করে। তৃতীয় স্টেপে কি হয়, ভুলভাল যদি হয়ে যায় সেগুলোকে প্রুফরিড করে। সো আমরা পুরাটা পেয়েছি, আমরা 1 মিনিটের মধ্যে রিভিশন দেব, ঠিক আছে। 1, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় প্রতিলিপন বা রেপ্লিকেশন, অনুলিপন বলা যাবে না। প্রথমে কি করি আমরা, 2টা হেলিক্স বা সুতাকে পৃথক করি আমরা। তারপর কি করি, সুতার ভেতরে আমরা কমপ্লিমেন্টারি সুতাগুলো বানানো শুরু করি, লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড। কখন যদি ভুল হয় তখন রিপেয়ার কমপ্লেক্স ছুটে আসে, ছোট ভাই 1 এবং 2 সাথে কিছু পাতি মাস্থান, দ্যাট মিন্স প্রোটিন, দ্যাট ইজ কল্ড রিপেয়ার কমপ্লেক্স। ওরা এসে এগুলো ঠিক করে। কতটুকু ভুল হইতে পারে, প্রত্যেক 1000-এ একটা করে ভুল হইতে পারে, কিন্তু 10 লাখে একটা করে ভুল হইতে পারে। এগুলোকে সলভ করে। কাঁচামাল হিসাবে কি লাগে, এখন ডিএনএ থেকে ডিএনএ বানাতে গেলে একটা ডিএনএ তো লাগবেই, দ্যাট ইজ কল্ড টেমপ্লেট। 2 নম্বর হচ্ছে ট্রাইফসফেট নিউক্লিওটাইড বা নিউক্লিওটাইড ট্রাইফসফেট। মানে কি, মানে জিএমপি ডিজিএমপি আসার কথা ছিল, মোনোফসফেট আসার কথা ছিল, আসে ট্রাইফসফেট। ট্রাইফসফেট কেন আসে, কারণ সেই ফসফেটগুলো খুললে এখানে কিছু এনার্জি রিলিজ হয়, সেই এনার্জিগুলো দিয়ে আমরা প্রসেসটা চালাতে পারি। এনজাইম লাগে, এই যে এখানে এনজাইমের লিস্ট দেওয়া আছে, এবং প্রোটিন লাগে। প্রোটিন মানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কথা বলা হয়েছে, এবং রিপেয়ার কমপ্লেক্সের যে প্রোটিনগুলো আমরা দেখাইছিলাম সেগুলোর কথা। শেষ। এখানে আছে ওরি। ওরি শব্দের অর্থ হলো কোন জায়গা থেকে আমি কাজটা শুরু করব, এই বিন্দুটার নাম হচ্ছে ওরি। ওকে, রেপ্লিকেশন ফর্ক মানে হলো এই হেলিকেজ যে জায়গায় কাজ করছে, এই জায়গা থেকে যদি আমরা এই জায়গাটা কাটলে আমাদের এইরকম লাগে, মনে হয় একটা চামচের মতো, তাই না, কাটা চামচের মতো। সো দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন ফর্ক ওয়াই আকৃতির। রেপ্লিকেশন বাবল ছিল এরকম, যখনই কাজ শুরু হয়ে যায় তখন কি হয়ে যায়, খুলে যায়, এই যে জায়গাগুলো খুলে গেছে। সো দিস এরিয়া ইজ কল্ড রেপ্লিকেশন বাবল। বাবল মানে হচ্ছে খোলা জায়গা। একটু ক্যামেরাটা দিয়ে দাও। আরএনএ প্রাইমার কি, এই যে এখানে যে আমরা আরএনএ গুলো অ্যাড করলাম, নিচে যে আমরা আরএনএ গুলো অ্যাড করছিলাম, দ্যাট ইজ কল্ড আরএনএ প্রাইমার। এগুলোকে আমরা পরবর্তীতে খুলে ফেলে দিই। লিডিং সূত্রক কি, লিডিং সূত্রক মানে হলো হেলিকেজ যে দিকে যাচ্ছে তুমি যদি সেই দিক টার্গেট করে যাইতে থাকো তাহলে তোমার কখনো স্পিডে ঘাটতি হবে না, দ্যাট ইজ কল্ড লিডিং সূত্রক। আর হেলিকেজের অপোজিটে তুমি যদি নিচের দিকে, তোমাকে তো যাইতেই হবে নিচের দিকে, কারণ এটা কিন্তু 3-5 সুতা। তো 3-5 সুতাকে সবসময় ফলো করতে হয়, 3-5 কে তো সবসময় ফলো করতে হয়, 3-5 কে সবসময় ফলো করতে হয়, রাইট। তো ও যেদিকে গেছে তোমার তার ডিরেকশন ওই দিকে হবে। তো যাই হোক না কেন, তোমার হবে সবসময় 5-3। তো হেলিকেজের অপোজিটে যদি তুমি যাও তাহলে দ্যাট ইজ কল্ড ল্যাগিং সূত্রক। ল্যাগিং সূত্রকে স্পিড কম হয়, সময় লাগে, এবং অনেকগুলো প্রাইমার ব্যবহার করতে হয়। এখানে যে খণ্ডগুলো তৈরি হয় দ্যাট ইজ কল্ড ওকাজাকি খণ্ড। খণ্ডগুলোকে পরবর্তীতে আমরা আবার একসাথে লাগাই দিই লাইগেজ এনজাইমের মাধ্যমে। ওকে, লাইগেজ মানে লাইগেট করে দেওয়া বা বেঁধে দেওয়া। এখন দেখো মিসম্যাচ হতে পারে। মিসম্যাচ, এই যে নাম্বারটা তো আমরা বারবার বলতেছি, মিসম্যাচ হতে পারে। মিসম্যাচ হলে সেটা কি হয়, ওটা আমরা ঠিক করে দিই ওই রিপেয়ার কমপ্লেক্সের মাধ্যমে। রিপেয়ার কমপ্লেক্স হচ্ছে ছোট ভাই 1-2 এবং এলাকার কিছু পাতিমাস্তান, কিছু প্রোটিন। এবার চলে আসি আমরা ক্যান্সার, কোলন ক্যান্সার, জেরোডার্মা পিগমেন্টোসা এবং স্কিন ক্যান্সার। এই ধরনের 3 ধরনের প্রবলেম দেখা দেয় অনেকের। কিন্তু এই যে মিসম্যাচটা হয়তো বা এখানে হচ্ছে না, সূর্যের আলো পড়ে ধাই করে এখান থেকে জিটা সরে গিয়ে এখানে একটা টি অ্যাড হয়ে গেল, কিংবা সিরেগেস্টে জি থাকার কথা এখানে একটা এ অ্যাড হয়ে গেল। হতেই পারে সূর্যের আলোর কারণে, কিংবা কোনো রাসায়নিক পদার্থ তোমার শরীরে আসছে, দ্যাট ইজ কল্ড ক্যান্সার তৈরিকারী রাসায়নিক পদার্থ বা কার্সিনোজেন। কার্সিনোজেন মানে ক্যান্সার তৈরিকারী রাসায়নিক পদার্থ। তারা যদি তোমার শরীরে আসে, তোমার ডিএনএ তে এরকম কিছু ভুলভাল ঘটনা ঘটিয়ে দেয়। তো এইটা হলে কিন্তু তোমার স্কিন ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, জেরোডার্মা পিগমেন্টোসা হতে পারে। বুঝতে পারছো? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আশা করছি ডিএনএ থেকে ডিএনএ তৈরির পুরো প্রসেসটা আপনারা বুঝে গেছেন। এখানে যা কনসেপ্ট পেয়েছেন, আপনাকে আর কোনো কনসেপ্ট নিয়ে ভাবতেই হবে না, এখন বই পড়েন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।